লাইভে এসেছি। নমস্কার, রাত্রি গাঙ্গুলি। এবং আমার আরেকটি পরিচয় হচ্ছে, আমি পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক। আপনারা জানেন সবাই। একটু মানুষজন আসুক, তারপর অবশ্যই বলছি যে কি বিষয় নিয়ে আজকে লাইভ। আসলে ধাপে ধাপে পরিস্থিতি বদলাচ্ছে, তো ধাপে ধাপে ভিডিও করে পোস্ট করতে গেলে খুব মুশকিল হয়। একই বিষয় নিয়ে ভিডিও হয়ে যায়, এবার নিজেরও ভীষণ বিরক্ত লাগে। সেই জন্য ধাপে ধাপে না করে ভাবলাম যে একবারে লাইভটা করে নিই, কারণ মনে হয় যতদূর পর্যন্ত মনে হচ্ছে আজকে হয়তো আটকে গেল, আর এরপর হয়তো আর হবে না, মনে হচ্ছে আমার। আমি কিন্তু শিওর নই, আমার জাস্ট মনে হচ্ছে। সুতরাং সেই মনে হওয়াটাই আপনাদের কাছে শেয়ার করছি। প্রথমত বলে রাখি, ডান হাতটা খুব ব্যথা, কবজিটা ঘোরাতে একটু কষ্ট হচ্ছে, কোনোভাবে টান লেগেছে বা টুইস্ট হয়েছে, কিছু একটা হয়েছে। যাই হোক, মেন বক্তব্য যেটা, 9 জন দেখছে, তো বক্তব্যটা শুরু করি। 10 জন হয়ে গেল। বক্তব্য হচ্ছে, বিগত কিছু মাস ধরে, প্রায় 2 মাস ধরে নতুন সরকার গঠন হয়েছে, এবং নতুন সরকার গঠন হওয়ার ফলে যেটা হয়েছে, মানুষের বিবেক জাগৃত হয়ে উঠেছে। মানে কথায় আছে না, যখন আমি খুন করলাম তখন আমার মনে হলো না যে আমি খুন করেছি, কিন্তু সামাও হঠাৎ করে আমার একটা ডেটের পর মনে হলো যে হ্যাঁ, আমি খুন করেছি। তো আমার সাথে যে ছিল, আমার বন্ধু খুন করেছে, সেটা একটা ডেটের আগে আমার মনে ছিল না বা মনে পড়েনি, কিন্তু একটা ডেটের পরে আমার হঠাৎ করে মনে পড়েছে যে আমার বন্ধু খুন করেছে। তো আমার আর আমার বন্ধুর সাথে বন্ধুত্ব রাখার কোনো প্রয়োজন নেই। সুতরাং আমার বন্ধুর যে শত্রু, আমি তার সাথে গিয়ে বন্ধুত্ব রাখি। বুঝতেই পারছেন হয়তো কি বলতে চাইছি। বলতে এটাই চাইছি যে বিগত কিছু মাস ধরে বেশ কিছু মন্ত্রী, বেশ কিছু সাংসদ, কাকুলি ঘোষ দস্তিদার, 20 জন সাংসদকে নিয়ে, তার মধ্যে রচনা বন্দ্যোপাধ্যায় আছে, রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা ভিডিও আমি আমার ফেসবুকে পোস্ট করেছি, সেটা আপনারা দেখেছেন। এবং নতুন আরেকটা ভিডিও আসছে, যেটা আমার এবং অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলালের যৌথ একটা কনভারসেশন বলতে পারেন, সেটা আসছে নেক্সট উইকেই, তো সেটাও আপনারা দেখবেন। তো এবার বিষয়টা হচ্ছে, 20 জন সাংসদকে নিয়ে গেছেন এবং তাতে দেবও আছেন। সেটা দেখুন, আপনারা অন্য দলে যেতেই পারেন, তা নিয়ে কোনো মাথা ব্যথা, মানে কোনো রকম কোনো সমস্যা কারণ নেই, ঠিক আছে। কিন্তু এই যে আপনারা গেলেন এবং আপনাদের বেইজ্জতিটা করলো বিজেপি, মানে ওরা নিজেদের দলে আপনাদেরকে রাখলো না, কারণ ওরাও আপনাদেরকে বিশ্বাস করে না। কারণ আপনারা এত বছর ধরে যাদেরটা খেয়েছেন, যেই দলের খেয়েছেন, যেই দলের পড়েছেন, প্রতিটা এমপিকে তাদের নিজেদের যখন তারা যখন ভোটে দাঁড়ায়, তাদের ভোটের প্রচার চালানোর জন্য প্রত্যেকটা এমপিকে প্রতিটা দল থেকেই 75 লাখ টাকা করে দেওয়া হয়। এবার আমি বলতে পারবো না যে সেটা সিপিএমে কত টাকা দেওয়া হয় বা অন্য কোনো দলে কত টাকা দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসে 75 লাখ টাকা করে দেওয়া হয়েছে, এবং সেই 75 লাখ টাকা নিয়েই যে সমস্ত সাংসদরা তাদের নিজস্ব সংসদীয় এলাকায় দাঁড়িয়েছিলেন, কনস্টিটিউশন এলাকায় দাঁড়িয়েছিলেন, তারা সেখানে প্রচার চালিয়েছে। এবং প্রচার চালানোর পুরো প্রসেসটা, পুরো টাকাটা, ধরুন এটা প্রচার চালানোর জন্য, যেমন আপনারা অনেক সময় দেখে থাকবেন, কোনো র্যালি যদি যায়, আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের প্রচুর ফ্ল্যাগ, বা বিভিন্ন দলের, যে দলেরই র্যালি হোক, প্রচুর ফ্ল্যাগ, তাদের তৈরি করা বিভিন্ন প্রকল্প নিয়ে কিছু মানুষ আগে যাচ্ছে, বিভিন্ন রকম জিনিসপত্র, ব্যাচ, হ্যানা ত্যানা, অনেক কিছু। তো এই সমস্ত কিছু কিন্তু এমপি খরচ করে না, মানে সাংসদ খরচা করে না, খরচাটা দল করে। মানে সাংসদকে দল দেয় যে প্রচার করার জন্য টাকাটা।
তো সেরকমই 75 লাখ টাকা তৃণমূল কংগ্রেস থেকে গেছে হোয়াইট মানি চেকে সবার কাছে, যে সমস্ত সাংসদরা দাঁড়িয়েছিল তাদের সবার কাছে। দিদি কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন অবশ্যই। সবাইকে দেওয়া হয়েছে। এবার তারা জিতেছে, কেউ হেরেছে, কিন্তু যারা জিতেছে তাদের বিবেক এতদিন তাদেরকে দংশন করেনি। তারা এতদিন জানতো না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই ওর নামটা কি, আমি আবার ভুলে যাবো, দেবশ্রী শতাব্দী রায়, মোস্ট প্রবলি আমি এবার ঠিক বলছি, শতাব্দী রায় এনসিপিআইতে যাওয়ার আগে হঠাৎ একটা প্রেস বাইট দিয়ে বসলেন, যে প্রেস বাইটে বলা হচ্ছে, মানে বলছেন উনি, যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাইফস্টাইলটা সাধারণ মানুষ পছন্দ করতো না। এবার ব্যাপারটা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ঠিক আছে? তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নিশ্চয়ই সাধারণ মানুষ, অর্থাৎ আমার বা আপনাদের মতো মানুষ নিশ্চয়ই ঢুকতে পারবে না। এবার সাধারণ মানে লাইফস্টাইল বলতে কি বোঝায়? একটা মানুষ কি খাবে, মানে কি খাচ্ছে, কি ব্র্যান্ডের টি শার্ট পরছে, কোথায় যাচ্ছে, কি লেভেলের, মানে আমি লাইফস্টাইল বলতে কি বোঝায় আপনারা সবাই জানেন, সেটা নতুন করে বোঝানোর কিছু নেই। তো সেটা আমি যদি তার সাথে খুব ঘনিষ্ঠভাবে না মিশি বা তার বাড়িতে না যাই, তখন আপনারা যারা আমার এই লাইভটা দেখছেন তারা যদি আমার বাড়িতে না আসেন, তাহলে আপনারা কেউ জানবেন না যে আমি কি ব্র্যান্ডের টি শার্ট পরি, বা আমার সাথে যদি খুব আড্ডা না হয়, খুব ভালো সম্পর্ক আপনাদের না থাকে, তাহলে আপনারা কেউই জানতে পারবেন না আমি কী ধরনের লাইফস্টাইল লিড করি। সুতরাং এই কথাটা বোকা। তাহলে যখন শতাব্দী রায় উনি যখন জানতেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাইফস্টাইলটা সাধারণ মানুষ পছন্দ করছে না, প্রথমত সাধারণ মানুষ বলাটা ওনার ভুল হয়েছে। ওনার বলা উচিত ছিল দলের মধ্যে যারা আছে তারা পছন্দ করছে না, অনেকে না করতেই পারে, সেটা যার ব্যক্তিগত ব্যাপার। তাহলে তখন কেন বলেননি? দল যতদিন ক্ষমতায় ছিল, সরকারে ছিল বা দায়িত্বে ছিল, ক্ষমতার থেকে বলা ভালো হচ্ছে দায়িত্বে ছিল। আজকে আমি দায়িত্ব কথাটা কেন বলছি, তার কারণটা হচ্ছে, আপনাদের হয়তো মনে থাকবে যখন আমফান হয়েছিল সেই সময় মমতা ব্যানার্জি একটা কন্ট্রোল রুম তৈরি করেছিলেন, এবং সেই কন্ট্রোল রুমে তিনি সারা রাত বসেছিলেন। আমার মনে হয় না যে যদি শুধু ক্ষমতা থাকতো, যদি ক্ষমতা নিয়ে কথা হয়, তাহলে কোনো মানুষ এই কাজটা করবে, কারণ তার কাছে ক্ষমতাটাই ইম্পর্টেন্ট। কিন্তু যদি কারোর দায়িত্ববোধ সে মনে করে, তাহলেই একমাত্র সম্ভব যে এরকমভাবে কন্ট্রোল রুমে বসে থাকা। এবারে এটার মধ্যে অনেকে অনেক দ্বিমত পোষণ করতে পারে, সেটা হতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় ক্ষমতার থেকে বলা বাহুল্য দায়িত্ববোধ। তো ঠিক আছে, হলো। তো এবার শতাব্দী রায় বললেন, তা ম্যাডাম আপনি আগে কেন বলেনি? যখন 4 মের আগে তৃণমূল কংগ্রেস সরকারে ছিল, দায়িত্বে ছিল, তখন আর কেন বলেননি? তখন আপনি জানতেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাইফস্টাইল সম্পর্কে, নাকি তখন আপনার কোনো অসুবিধা হচ্ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাইফস্টাইল সম্পর্কে? ঠিক যেই মুহূর্তে আপনার মানে তৃণমূল কংগ্রেসের হাত থেকে দায়িত্বটা সরে গেল, রাজ্যে অন্য সরকার গঠন হলো, বা গঠন হওয়ার একদম পুরোপুরি চান্স রয়ে গেল, 12টার পরে বোঝা গেল যে অন্য সরকার এবার দল গঠন করবে, মানে অন্য দল সরকার গঠন করবে, তখন আপনার এই কথাটা মনে হলো। এবং আপনি এর আগে যখন প্রচারে বেরিয়েছিলেন, তখন আপনি মানুষের উদ্দেশ্যে বলেছিলেন যে যদি আমাকে দেখতে হয় তাহলে ভোট দিন। আপনি কোন হরিদাস পাল? হ্যাঁ, আপনি কোন হরিদাস পাল যে আপনাকে দেখতে হলে মানুষকে ভোট দিতে হবে? একটু বলবেন আমাকে। প্রথমত আপনি কোন হরিদাস পাল সেটা আপনি নিজেও জানেন না। এবং তারপরে একটা প্রেস ব্রাইট দেখলাম যে মানুষ, মানে প্রথমত আপনাকে বলে রাখি, মানুষ কেন ভোট দেয় জানেন? একজন এমপি বা একজন বিধায়ককে কেন ভোট দেয়, বা একজন কাউন্সিলরকে? তার এলাকায় যে সমস্ত মানে সমস্যাগুলো আছে, ধরুন কারোর এলাকায় জল আসছে না, কারোর এলাকায় রাস্তা ভালো নয়, সেই কথাগুলো তাদের কোনো রাইট নেই তারা পার্লামেন্টে গিয়ে অথবা বিধানসভায় গিয়ে বলবে। কিন্তু
তারা আপনাদের ভোটটা দেয়, ভোটে জেতায়, তার কারণটা হচ্ছে তাদের কথাগুলো যেন আপনারা গিয়ে সাংসদ হয়ে পার্লামেন্টে বলতে পারেন, বিধায়ক হয়ে বিধানসভায় বলতে পারেন। আপনার মুখ দেখার জন্য কেউ আপনাকে ভোটটা দেয়নি, কাউকেই দেয় না। এত ফেস ভ্যালু আপনার নেই, তাই নিজেকে এত ফেস ভ্যালু দিয়ে মহান বানিয়ে তোলার কোনো প্রয়োজন বোধ এটা বেকার, ফালতু। এবার আসি রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা। এই যে রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, যে উনি তো তৃণমূল কংগ্রেসের কেস ছাড়া অন্য কোনো কেস লড়েন না। রচনা বন্দ্যোপাধ্যায়ের যা বয়স, তার থেকে মনে হয় আমার মনে হয় রচনা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাঁটুর বয়সী না হলেও কোমরের বয়সী তো হবেই, আমার যতদূর মনে হয়। তাই একজন কোমরের বয়সী ভদ্রমহিলা একজন একজন এজেড পার্সনকে বলছে যে উনি তৃণমূল কংগ্রেসের কেস ছাড়া অন্য কোনো কেস লড়ে না। উনি কি জানে? উনি কতটুকু জানে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো আজকে থেকে ওনার এই যে কেরিয়ারটা, লয়ার কেরিয়ারটা তো আজকে থেকে উনি শুরু করেননি। রচনা বন্দ্যোপাধ্যায় যখন সিনেমা করতেন হয়তো তখন থেকে শুরু করছেন। 10খানা এনজি খেয়ে তারপরে একটা শর্ট হতো, সেটা আলাদা বিষয়, হতেই পারে। এবারে ব্যাপার হচ্ছে যে রচনা বন্দ্যোপাধ্যায়ের এত বেশি দম্ভ, উনি বললেন যে মিস্টার বচ্চনের সাথে একমাত্র আমি কাজ করেছি, বাংলার একমাত্র আমি কাজ করছি। তাহলে ব্যাপারটা হচ্ছে জয়া ভাদুরী, তারপরে হচ্ছে লালি না সামথিং, আমার নামটা এখনো মনে পড়ছে না, এরকম 6-7 জন শঙ্কর চক্রবর্তী বলেছিল। শঙ্কর চক্রবর্তী এই কথাটা বলেছিলেন, এই অভিনেত্রীদের নাম বলেছিলেন যারা রাখি কি বাঙালি? আচ্ছা, রাখি, তারপরে আরে ওই যে শর্মিলা ঠাকুরও তো কাজ করছে। শর্মিলা ঠাকুর, এরা কি পশ্চিমবঙ্গে ছিল না? বা এরা এরা কি বাঙালি ছিল? বাঙালি নয়, এরা কি উড়িষ্যার থেকে এসেছে? এরা কি উড়িয়া? নাকি আপনাদের এখন নতুন, আপনি তো এখন এনসিপিআইতে গিয়ে যোগদান করেছেন, সুতরাং আপনাদের ভাষায় রোহিঙ্গা? কোনটা? আপনার দম্ভ এত চলে গেছে যে আপনার দম্ভের আগুনে অগ্নিদেব স্বয়ং আরবানাতে পৌঁছে গেছে। আরবানাতে পৌঁছে গিয়ে আরবানাকে পুড়িয়ে দিয়েছে। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, সেটাই আমরা চাইবো। কারণ রাজনৈতিক ময়দানে আমার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, কিন্তু অ্যাজ আ মানুষ হিসেবে, অ্যাজ আ হিউম্যান বিং হিসেবে আমি এটাই চাইবো যে আপনি সুস্থ আছেন এবং যারাই ছিল তারা সবাই সুস্থ আছে, কারোর কোনো ক্ষতি হয়নি। সেটা যদি একটা পশুও থাকে, সেই পশুটার সম্পর্কেও আমি একই কথাই বলবো। এবার হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য। বেশ কয়েকজন তো সবাই মিলে মাঝখানে তো ফিরাদ, বাপরে বাপ, সে চেয়ার নমস্কার করে বেরোনোর সময়, দুর্গা ঠাকুরের মূর্তি নমস্কার করে, কোনোভাবেই যেন এই চেয়ারটা বসে যা যা করেছে সেটা যেন কোনোভাবে চেয়ারটা যেন কোনোভাবে মুখটা না খোলে। সেই জন্য একবার চেয়ার নমস্কার করছে, একবার দুর্গা ঠাকুরের মূর্তি নমস্কার করছে, সে নমস্কারের আর শেষ হচ্ছে না। যাই হোক, হলো। অরূপ, স্বরূপ সবাই গেলেন, ভালো কথা, গেছে। যত তাড়াতাড়ি যাবে তত সুবিধা হবে। কারণ কি বলুন তো, একটা করে যদি প্রতিদিন যায় না, ভীষণ অসুবিধা হয়। ভীষণ অসুবিধা হয়, এটা হচ্ছে প্রমাণ। বারবার ভিডিও বানাতে হয়, প্রচণ্ড অসুবিধা হয়। একবারে চলে যান না, যাওয়ার একবারে ঝেঁটিয়ে চলে যান, কারোর কোনো অসুবিধা নেই। এবার লাস্ট গেছে হচ্ছে বর্তমান সময়ে গেছে হচ্ছে, আজকেই মনে হয় গেছে। আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে বেঁচে গেছি, বিশ্বাস করুন। চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে আগেই গেছিল, এবার হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য গেছে। এবার ব্যাপারটা হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্যের অনেক লাগেজ আছে, এবং লাগেজের মধ্যে সব থেকে বেশি কি থাকে জানেন? লিপস্টিক। বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন দামের। আমি বেসিক্যালি এসব সাজগোজ খুব একটা করি না, তাই আমি জানি না। এই তথ্যটা আমি একটু আমার মার থেকে নিচ্ছি। ল্যাকমির লিপস্টিক আছে,
ল্যাকমি, সুগার, কি রেনি, সুগার, ল্যাকমি, আরও অনেক দামি দামি ব্র্যান্ড আছে। আমার মা অন্তত এই তিনটেই ইউজ করে, আর বাকি কিছু ইউজ করার মতো সামর্থ্য আমাদের নেই আসলে। আমরা তো আর বানাতে ফ্ল্যাটে থাকার যোগ্যতা রাখি না, আমরা সাধারণ একটা পাড়াতে থাকার যোগ্যতা রাখি। যাই হোক, সেটাও 2 কামরার একটা ঘর, হ্যাঁ মানে সেটাও আমার দাদুর বাড়ি, মানে আমাদের পৈতৃক সম্পত্তিতে, মানে পৈতৃক বাড়িতে থাকার যোগ্যতা রাখি। তো এই মহিলার ব্যাগেজে সমস্ত কিছুতে সব থেকে বেশি থাকে লিপস্টিক, বিভিন্ন টাইপ অফ লিপস্টিক। আপনি যেটা একটা লিপস্টিকের দোকানে গেলে পাবেন না, সেটা আপনি চন্দ্রিমা ভট্টাচার্যের ব্যাগেজে সমস্ত জায়গায় পেয়ে যাবেন। এবং আরও কিছু পাবেন যেগুলো বাঁচানোর জন্য। আমার মনে হয় মূলত চন্দ্রিমা ভট্টাচার্যের যে সমস্ত লিপস্টিক আছে, সেই সমস্ত লিপস্টিক বাঁচানোর জন্যই উনি চলে গেছে, এবং বাঁচা গেছে, বিশ্বাস করুন বাঁচা গেছে। ওই যে ঠোঁটে এক গাদা লিপস্টিক মেখে যখন বক্তৃতাটা দিত না, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল অনেকেই করেছে, সায়নী ঘোষও করেছে, বাট সায়নী ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় নকল করাটা ভালো লাগতো, কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য, হ্যাঁ আমি ভুলে যাই, চন্দ্রিমা ভট্টাচার্যকে মানাতো, বিশ্বাস করুন মানাতো। আমি জানি না আপনারা কোনোদিনও চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তৃতা একদম সামনাসামনি দাঁড়িয়ে শুনেছেন কিনা, বাট আমি শুনেছি। আমার শোনার মানে কি বলবো, ভালো ভাগ্য না ওটা খারাপ ভাগ্য আমি জানি না, বাট শুনেছি। বাট হ্যাঁ একটা কিন্তু যাওয়ার কারণ হচ্ছে ওনার মনে খুব ব্যথা লেগেছে, উনি খুব আহত হয়েছে। মানে এতদিন যারা গেছে তারা হচ্ছে বিবেক দংশনে গেছে, কিন্তু এই প্রথম একজন ভদ্রমহিলাই বলছি, কারণ আমি ভদ্র, তাই লোককে ভদ্রমহিলা বলেই সম্মান করব। এই একমাত্র মহিলা যিনি বলছেন যে আমি কিন্তু মনের দুঃখে গেলাম। কেন মনের দুঃখটা, মানে আমার কি মন নেই? আমার তো একটাই মন, এসি চালাবে, চালিয়ে না, হ্যাঁ চালিয়ে দাও এসিটা। এসির জন্য কিন্তু প্লিজ কেউ কেস দেবেন না। এসি কি পৈতৃক বাড়িতে একটা মাত্র এসি, আমরা আর বানাতে থাকি না, আমরা সাধারণ একটা পাড়ায় থাকি, তাও দাদুর বাড়ি। যাই হোক, যেটা বলছিলাম, একমাত্র এই ভদ্রমহিলাই কিন্তু বলেছে মনের দুঃখ। এবার মন মাত্র একটা, যদি ভেঙে যায় সেই মনটাকে কি জোড়া লাগানো যায় বলুন? দুঃখ হচ্ছে ঋতব্রত, সবাই চেনেন, বালিশ চাটা, মানে বালিশের একদিক চেটে ভিজিয়ে দিয়েছে, আরেক দিক চাটা বাকি আছে, তার থেকে ভালো জল দিয়ে ভিজিয়ে দিন বালিশটা, হয়ে গেল, মিটে গেল ঝামেলা। একটা ঋতব্রতর মুখটা দেখলেই কেমন একটা মনে হয় না, মানে ওরকম টাইপেরই মনে হয়। হ্যাঁ মানে আমার তো ঘেন্নাই লাগে, কেরম একটা লাগে, কোনো মানুষের সম্পর্কে এরকম বলা উচিত না, কিন্তু এরকম একটা লাগে। মানে দেখুন, সিপিএম তো একটা থাপ্পড় মেরে গালে সাসপেন্ড করে বার করে দিয়েছিল। এবার অবশ্যই আমি এই দোষটা তৃণমূল কংগ্রেসের, অবশ্যই এটা তৃণমূল কংগ্রেসের দোষ, যেটা বালিশ চাটা মালকে এবং যেটা অন্য দলে সিপিআইএমের মতো একটা দল থাপ্পড় মেরে, মানে থাপ্পড় কথাটা বলছি, অর্থাৎ সাসপেন্ড করে বার করে দিয়েছে দল থেকে, বহিষ্কার করেছে মোদ্দা কথা, তাকে দলে নেওয়া, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল, আমি স্বীকার করছি অবশ্য। এবার ব্যাপারটা হচ্ছে এই ঋতব্রতর সাথে যারা গেছে, ঋতব্রত বলছে আমি বিরোধী দলনেতা, স্পিকারও মেনে নিয়েছে যে ঋতব্রত বিরোধী দলনেতা। ঋতব্রত বলছে আমরা হচ্ছে ভালো তৃণমূল। এবার ঋতব্রতর সাথে যারা আছে তারা বলছে না আমরা তো আসিনি, আমরা তো ওই পুরনো তৃণমূলেই আছি। মানে নতুন পুরনো তৃণমূল মিলে কোনটা যে মূল সেটাই বোঝা যাচ্ছে না। কিন্তু এইটুকানি বলতে পারি যে ভালো তৃণমূল খারাপ তৃণমূল যেটাই হয়ে থাকুক, জোড়াফুল ইজুকাল টু মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে। আচ্ছা, ঋতব্রত বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনারা 21শে জুলাই পালন করবেন না? না মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো 21শে জুলাই পালন করবে, সেটা রিক্সার উপর দাঁড়িয়েও যদি হয় তবুও পালন করবে, আপনি পালন করবেন না? আর আপনিও তো তৃণমূল, ভদ্র তৃণমূল, ভালো তৃণমূল,
চাটা তৃণমূল, চাটা এই আমি প্রথমবার শুনলাম, এটা একটা ভালো কথা, প্রথমবার কোনো বিরোধী দলনেতা যে চাটা মানে চাটা চাটা বিরোধী দলনেতা। তো যাই হোক, আপনারা 21শে জুলাই পালন করুন, তাহলে বুঝতে পারবেন যে ভদ্র তৃণমূলে কজন আছে আর অভদ্র তৃণমূল, যেটাকে আপনারা সোকল্ড বলছেন চোর তৃণমূল, সেই তৃণমূলে কজন আছে, অর্থাৎ কালীঘাটের তৃণমূলে কজন আছে দেখা যাক। বাট এই চন্দ্রিমা ভট্টাচার্য ইনি বলছেন যে এই ঋতব্রতরা কালকে কি করেছে, তৃণমূল ভবন দখল করেছে। এবার আমার মনে হয় ঋতব্রত জানতো না যে তৃণমূল ভবনটা লিজে নেওয়া, অর্থাৎ ভাড়ায় নেওয়া, এবং সেই ভাড়াটা রয়েছে হচ্ছে মানে লিজটা রয়েছে 2027 পর্যন্ত। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানে তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্ট আছে, সে অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে চেক যায় ওই তৃণমূল ভবনের যে মালিক, মানে যার থেকে ভাড়া নেওয়া হয়েছে, যে ওনার, তাকে টাকাটা দেওয়া হয়, ইলেকট্রিক বিল দেওয়া হয় এবং কর্পোরেশনে আর যা যা খরচা আছে সেই সমস্ত কিছু দেওয়া হয়। সেটা এই চাটা বিরোধী দলনেতা দখল করে নিয়েছে, তালা ফালা মেরে দিয়েছে, কি আর অন্য একটা ভাষা বেরিয়ে যাচ্ছিলো। যাই হোক, কী সব করেছে, যা করেছে করেছিস, ভালো করেছিস বাপ, চুপ কর এবার, মানে বিরক্ত লেগে, তোর মুখটা দেখলেই বিরক্ত লাগে। এবার সেখানে নাকি চন্দ্রিমা ভট্টাচার্য ছিল, তা চন্দ্রিমা ভট্টাচার্য ছিল, কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য আটকায়নি। চন্দ্রিমা ভট্টাচার্য বলছে যে আমি ছিলাম না, ঋতব্রত বলছে ছিল, এরা ছিল নার মাঝখানে আটকে গেছে। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্যকে বলেছে যে তুমি থাকাকালীন তৃণমূল ভবনটা ওদের হাতে তুলে দিলে। এই কথাটা ভীষণ বেদনাদায়ক, ভীষণ, এত বেদনাদায়ক যে চোখে গ্লিসারিন ঢেলে তারপর কাঁদতে হবে, এতটা কষ্ট লেগেছে, এতটা দলের প্রতি আনুগত্য, যে দলের প্রতি এতটা আনুগত্যশীল, তাকে যদি এই কথা বলা হয় তাহলে তার চোখে তো গ্লিসারিন অবশ্যই ঢেলে তাকে কাঁদানো উচিত, নাহলে মানুষ কী করে বিশ্বাস করবে যে সে মনে দুঃখ পেয়েছে। আমি দেখছিলাম একটা প্রেস, সে চশমা ঢাকা দিয়ে পারলে চশমা খুলে চোখে ফোকাস করে যে জল বেরোচ্ছে কি বেরোচ্ছে না। আরে ভাই, গ্লিসারিনটা দিয়েছে, 2 মিনিট সময় দে, বেরোবে জল, তোরা সেটা নিস ফুটেজ, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ভদ্রমহিলাকে কিন্তু আবার ধন্যবাদও দিতে হয়, কারণ কি, এই ভদ্রমহিলা এতদিন যারা যারা গেছে, সে কাউন্সিলর হোক, যারাই গেছে আর কি, জ্বালিয়ে খেলে একবারে সবাই, কিন্তু কেউ ইস্তফা দিয়ে যায়নি। তৃণমূল কংগ্রেসের লোগোটা নিয়ে যেটা জিতেছিল সে পদটা নিয়ে গেছে, কিন্তু এই ভদ্রমহিলা কিন্তু প্রথম, ইতিহাসের বুকে লেখা থাকবে, এই ভদ্রমহিলা প্রথম যিনি সমস্ত জায়গা থেকে ইস্তফা দিয়ে তারপরে গেছে এবং মনে সাংঘাতিক দুঃখ নিয়ে গেছে। আপনারা যদি কেউ পারেন প্লিজ দয়া করে টিব্যাট যে মলমটা আছে সেই মলমটা নিয়ে গিয়ে ওনারকে দিয়ে আসবেন। ওনার বিয়ে অবশ্য উনি তো সমস্ত জায়গা থেকে রিজাইন করেছে, সুতরাং ওনার পার্সোনাল বডিগার্ডগুলো তো কিছু থাকবে না, অবশ্যই এইবার বিধানসভায় উনি হেরেও গেছে, তো থাকবে না। যাই হোক, যাকেই পাবেন ওনার আশেপাশের বাড়ির সামনে হলেও হবে, যারা ওনার বাড়িটারি চেনেন, আমি চিনি না, তারা যদি কেউ এই দেখে থাকেন, পাড়ার লোকজন, তারা দয়া করে কালকে সকালবেলা একটা টিবেট মলম কিনে দিয়ে আসবেন। খুবই একটু কস্টলি, কারণ ওনার লিপস্টিকও তো কস্টলি না, তো টিবেট মলমটা কেন কস্টলি হবে না, দিয়ে আসবেন, খুব ভালো কাজ করে। এবার উনি যেটা বলেছেন, আরজি করার সময় আপনাদের মনে আছে, আরজি করে ওই যে আরজি করার সময় সবাই ওনাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং উনি মাঝখানে, মানে আমি দেখাতে পারছি না, হাতটা তো, এই ফোনটা তো হাতে ধরে আছি, সেই জন্য হাতের উপর মানে হাত গুটিয়ে দাঁড়িয়েছিলেন এবং ওনাকে সবাই ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিল, এই যে এরকমভাবে দাঁড়িয়েছিলেন এবং বাকি সবাই বিক্ষোভ দেখাচ্ছিল ওনাকে ঘিরে। তখন উনি মুখ খোলেননি, তখন ওনার মনে দুঃখ লাগেনি। একটা মেয়েকে ধর্ষণ করা হলো এত বাজেভাবে, ব্রুটালি, সে এখন অভয়ের মা যতই মন্দিরের চাঁদাও চাক, মন্দিরের প্রণামী, কালী মন্দিরের প্রণামী, মানে
কালী ঠাকুর মানে এতদিন রাম ছিল, পুরুষোত্তম রাম ছিল, মানে সে রামের 300 কোটি গেছে। মানে রাম মন্দিরের ছাদ থেকে জল পড়ছিল, তা রাম ভিজতে 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 এতটাই বিরক্ত হয়ে গেছে যে নিজে অনুদান দিয়ে দিয়েছে বাকি লোকদের, মানে কাদের দিয়েছে এখনো সেটা প্রকাশিত হয়নি, তবে এই যে ট্রাস্টটা ছিল রাম মন্দিরের, সেই রাম মন্দিরের ট্রাস্টটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরবিআই এর কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। মানে ওখানে আরবিআই এর কোনো রকম কোনো ভূমিকা নেই। এবার কাদের ভূমিকা আছে সেটা পুরুষোত্তম রামই জানে, আমার মনে হয় লক্ষণের ভূমিকা আছে ওই জায়গাটায়। তো যাই হোক, হনুমানের ভূমিকা নেই, বাদরের ভূমিকা অবশ্যই আছে, সাংঘাতিক বাদরের ভূমিকা আছে। বান্দরের মানে শেষ নেই, বাইন্দর যাকে বলে, একেবারে বাইন্দর পোলাপান যত সব আছে, লুচ্চা বাইন্দর পোলাপান, তাদের একদম ওখানে মানে সাংঘাতিক আছে। যাই হোক, সেটা বড় কথা না। তা রামের 300 কোটি গেছে। এবার পানিহাটিতে একটা ফেমাস কালী মন্দির আছে, সেই কালী মন্দিরের চাঁদাটাও এখন অভয়ের মা চাই। কিন্তু সেই কালী মন্দিরের চাঁদা অভয়ের মা চাইছে, তার মানে তো এটা না যে পশ্চিমবঙ্গের মানুষ অভয়াকে মানে মৌমিতা দেবনাথকে যে ব্রুটালি রেপ করা হয়েছিল এবং ব্রুটালি তাকে খুন করা হয়েছে সেটা ভুলে গেছে, বা সেটার কি বলে তদন্ত চায় না, সেটা বিচার চায় না, সেটা নয়। এবং পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এটারও বিচার চায়। এই যে পরবর্তী এই নতুন সরকার আসার পর 1.5 থেকে 2 মাসের মধ্যে যে পরপর 5খানা ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের বিচারগুলোও চায়। আবার মনে করে দিচ্ছেন আরজি করে কিছুদিন আগে একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে, এবং সে কে ধর্ষণ করেছে? সে সিআইএসএফ জওয়ান। কার আন্ডারে? কেন্দ্র সরকারের আন্ডারে। অভয়ের মা কিছুদিন আগে কি বলেছেন? যখন অভয়ের সাথে এই খারাপ কাজটা হয়েছিল, অভয়ের মা তখন বলেছিলেন যে রাজ্য সরকার, রাজ্য পুলিশ বা রাজ্য সরকারের কেউ তদন্তটা ঠিক করে করছে না, অতএব আমরা সিবিআই তদন্ত দাবি করছি। এবং তৎকালীন যে মুখ্যমন্ত্রী ছিল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে ভিকটিমের বাড়ির লোক যদি স্যাটিসফাইড না হয় তদন্তের দ্বারা, তাহলে আমরা এই কেসটা নিজে সিবিআইয়ের হাতে তুলে দেব। এবং বিগত 2 বছর ধরে দেখা গেছে সিবিআইয়ের ভূমিকা একদম 0%, যেটা নিয়ে জাজও বিরক্ত হয়ে গেছে। এবং অভয়ের মা এখন বললেন, কিছুদিন আগেই প্রেস বাইট দিয়েছেন, যে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী যে সমস্ত কথা দিয়েছিলেন সেই সমস্ত কথাই রেখেছেন, শুধুমাত্র একটা কথা এখনো রাখেননি। উনি বলেছিলেন যে সরকার গঠনের সাথে সাথে 7 দিনের মধ্যে অভয়ের বিচার হবে। 7 দিনের মধ্যে কিছু আইপিএসকে সাসপেন্ড করা হয়েছে, এটা করা হয়েছিল, অবশ্যই করা হয়েছিল। কিন্তু সিবিআই যখন আবার নতুন করে কোর্টের কাছে প্রমাণগুলো দেয়, তখন কোর্ট আবারও বলে যে এই সমস্ত কিছু একই প্রমাণ। 2 বছর ধরে, লাস্ট 2 বছর ধরে মানে কোনো এভিডেন্স তারা নতুন করে জোগাড় করতে পারেনি। এবং সবথেকে বড় কথা, অভয়ের মা সেই সময় বলেন, মানে এই কিছুদিন আগেই প্রেস বাইট দেন, যেটা নিয়ে আমার ভিডিও করা আছে, প্রেস বাইট দিয়েছেন যে সিবিআইয়ের হাত পা কে এখন বেঁধে রেখেছে। তা আমি এখন অভয়ের মার কাছে জিজ্ঞেস করছি, কাকিমা একটু আপনি বলবেন যে সিবিআই এটা কার আন্ডারে? এটা কেন্দ্র সরকারের আন্ডারে। আপনি 2 বছর আগে চাইছিলেন কেন্দ্র সরকার আপনার মেয়ের মানে কেন্দ্র সরকারের আন্ডারে যে তদন্তকারী সংস্থা আছে, সেই তদন্তকারী সংস্থা আপনার মেয়ের বিচার মানে এই তদন্তটা করুক এবং বিচার আপনারা পাবেন। এবার আপনি বিধায়ক হওয়ার পর আবার বলছেন যে না, রাজ্যে যে সিআইডি আছে তারা এই তদন্তটা করুন। তা আপনি কাকে অ্যাকচুয়ালি তদন্তটা দিতে চাইছেন একটু পরিষ্কার করে বলবেন, মানুষের সুবিধা হয় বুঝতে, বা আদেও দিতে চাইছেন কি না, আর কি আপনি সত্যিই দিতে চাইছেন? যদি দিতে চাইতেন তাহলে বিধায়ক পদে আপনাকে দাঁড়াতে হতো না। নির্ভয়াতেও দিল্লিতে হয়েছিল, নির্ভয়ার মাকে কিন্তু কোনো দলের হয়ে দাঁড়াতে হয়নি, বিধায়ক হতে হয়নি, এমপি হতে হয়নি, এমএলএ হতে হয়নি, কাউন্সিলর হতে হয়নি, নাথিং। আপনি বলেছেন না যে বাচ্চা কাঁদলে তবেই মা দুধ দেয়, আপনার মতো মা হয়তো হতে পারে যে বাচ্চা কাঁদলে তবে দুধ দেবে, তো বিশ্বাস করুন বাকি অর্ধেক যে মা আছে মানে বেশিরভাগ যে মা আছে সেই সমস্ত মারা জানে যে বাচ্চাদের কখন খিদে পায়, তার আগে দুধটা বানিয়ে রাখে, বাচ্চাটাকে তুলে দুধটা খাওয়ায় যাতে বাচ্চাটা না কাঁদে, বাচ্চাটা যাতে ঘুম না ভাঙে। এই ফালতু কথা এখানে বলতে আসবেন না। আপনার প্যারেন্টিংটা হয়তো অন্যরকম,
কিন্তু বাকিদের প্যারেন্টিংটা অন্যরকম না, সাধারণ এবং স্বাভাবিক। আপনারটা অস্বাভাবিক প্যারেন্টিং, ওই জন্য আপনি বিধায়ক হয়ে যান। 10 লাখের পরিবর্তে আপনি আরও বেশি। একজন বিধায়কের কীরকম মায়না হতে পারে, বিধানসভা থেকে কীরকম মায়না দেয় এবং কী বলে এটা পেনশন দেয়, সেটা আপনারা জানেন। তো এখন আপনার ওইটাও চাই, বাট সেটা আলাদা কথা। সে আপনি নিন না নিন সেই দেখে আপনি আবার আপনার দলের লোক আপনাকে জোর করে একটা ভিডিও বানিয়ে দিয়েছে, আর আপনি এবার শুধু মুখটা তুলে বলেন নমস্কার আমি রত্না দেবনাথ পানিহাটির বিধায়িকা, বাকিটা নিচু করে মাথার দিকে তাকিয়ে নিচু করে তাকিয়ে পড়ে বলতেই শুরু করলেন যেন স্ক্রিপ্ট পড়ছেন। প্রধানমন্ত্রী রাস্তা টেলিপ্রম্পটা লাগিয়ে নিতে পারতেন, ওটা ভালো দেখাতে হবে, চোখের সামনে আই টু আই কন্ট্যাক্ট হতো, তো মান সম্মানটা আপনার একটু বাঁচত। যাই হোক, চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে যেটা বলছিলাম, উনি কিন্তু সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে তারপর গেছেন। এবার উনি বলছেন যে অর্থমন্ত্রী হয়ে এই চশমাটা জ্বালিয়ে খেলে একবারে বিরক্তিকর। আমাদের তো পয়সা নেই তো যে লেন্স কার্ট থেকে চশমা কিনবো, এমনি দোকানের চশমা খুলে যায় বারবার। উনি বলছেন উনি অর্থমন্ত্রী ছিলেন, কিন্তু উনি বাজেটের ব্যাপারে কিচ্ছু জানতেন না। ওরে বাবা রে, কি ইনোসেন্ট অর্থমন্ত্রী! চুলটা কি খারাপ লাগে দেখতে? না, রাজ্যের বিধায়ক বিধায়িকাদের যদি সেজেগুজে থাকার অধিকার থাকে, তাহলে আমি একটা সামান্য লাইফ করছি, তা আমার চুলটা একটু দেখার অধিকার নেই? কি ইনোসেন্ট অর্থমন্ত্রী, এত ইনোসেন্ট অর্থমন্ত্রী আপনারা অন্য কোনো রাজ্যে দেখেছেন? হ্যাঁ, দেখতে পারেন, অন্য কোনো রাজ্যও আছে, অবশ্যই আছে, আরও বেশি আছে, এর থেকে বেশি ইনোসেন্ট। বাট এটা একটু অন্যরকমের ইনোসেন্ট। ইনোসেন্ট নাকি ন্যাকামি ইনোসেন্ট সেটা বোঝা যাচ্ছে না। উনি বললেন যে যখন কোনো বাজেট পেশ হতো তার 2 ঘন্টা আগে আমি জানতে পারতাম, আপনারা যখন জানতে পারতেন, যখন প্রেস মিট করে বলা হতো তখন জনসাধারণ জানতে পারত এবং তার 2 ঘন্টা আগে, প্রেস মিটের ঠিক 2 ঘন্টা আগে অর্থমন্ত্রী, অর্থাৎ তৎকালীন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি জানতে পারতেন এবং উনি সাইনটা করতেন। আচ্ছা, আপনাদের কারোর কি মনে হয় চন্দ্রিমা ভট্টাচার্য, আমি জানি না ওনার শিক্ষাগত যোগ্যতা কি, আমি সেটা নিয়ে প্রশ্নও করতে চাই না, কিন্তু উনি একটা বাজেট এই কথাটা যখন বললেন তখন তো বলতে পারতেন যে যেমন এই বাজেটটা আমি জানতাম না, এই বাজেটটা আমি 2 ঘন্টা আগে জানতে পেরেছি এবং এই বাজেটটা আমি এইভাবে 2 ঘন্টা আগে সই করেছি। একটা এক্সাম্পল দিয়েছে, দেয়নি। তার বলা যেতে পারে যে চন্দ্রিমা ভট্টাচার্য একজন অক্ষম মন্ত্রী, অক্ষম অর্থমন্ত্রী, যিনি বাজেটটা না পড়েই সেখানে সই করে দিতেন। উনি শুধু সই করার জন্য ছিলেন, বাকি কিছুর জন্য নয়। এবার আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। মুখ্যমন্ত্রী যখন কোনো কিছুর কথা বলেন না, ধরুন বললেন, যেমন লক্ষ্মী ভাণ্ডার দিয়ে যদি আমি বলি, লক্ষ্মী ভাণ্ডার প্রথমে 500 টাকা ছিল আর ওটা 700 টাকা ছিল, তারপরে ওটা 1000 টাকা হলো, এইটা 1200 টাকা হলো, তাই তো? এরকম কিছু একটা। যখন উনি এই কথা ঘোষণা করেন, তার আগে অর্থমন্ত্রীর সাথে আগে কথা বলেন যে আমি যে এই ঘোষণাটা জনসাধারণের কাছে করব, আমার ফান্ডে এই টাকাটা আছে তো, যে আমি এতগুলো মানুষকে এই টাকাটা প্রোভাইড করব, সেই কথাটা যে আমি বলবো প্রেসের কাছে বা প্রেস মিট করে, আমার ফান্ডে এই টাকাটা আছে কি, সেটা অর্থমন্ত্রী জানে। অর্থমন্ত্রীর কাছে আগে মুখ্যমন্ত্রী জানতে চায়। যদি অর্থমন্ত্রী পারমিশন দেয় যে হ্যাঁ আমাদের কাছে এই ফান্ডটা আছে, তবেই মুখ্যমন্ত্রী সেটাকে প্রকাশ করে, নতুবা প্রকাশ করে না। এটা বোধহয় চন্দ্রিমা ভট্টাচার্য ভুলে গেছেন। আসলে অনেক দিন হয়ে গেছে তো, ওই জন্য 2 মাস হয়ে গেছে চেয়ারে বসতে পারেননি, 2 মাস হয়ে গেছে কলম ধরতে পারেননি, সই করতে পারেননি, মনে পড়ছে না, ভুলে গেছেন, কিন্তু মনে করিয়ে দিলাম। তাই ওই ন্যাকা সিম্প্যাথি ইনোসেন্ট ভাবটা একটু কম দেখান। এটা 5 বছরের বাচ্চাও আপনার থেকে কম ইনোসেন্ট হয়। আপনি যতটা ইনোসেন্ট একটা ন্যাকামিগিরি দেখালেন তার থেকে কম হয়। যান না, একসাথে যান না বাবা, একসাথে যান। এই রোজ ভিডিও করে ভিডিও বানানো, সেটা ছাড়া বিরক্তিকর। বিশ্বাস করুন, একসাথে যান তো, বেরোন।
যান, আপনার যেখানে যাওয়ার ইচ্ছা হচ্ছে, ভালো তৃণমূলে যাওয়ার ইচ্ছা হচ্ছে, যান, বারিস্টারের দলে যান, যান যান। বিরোধী দলনেতা চাটা ঋতব্রত নাকি ঋতব্রত চাটা, কোনটা দিলে ভালো লাগবে? একটু আপনারা কমেন্ট করে জানান তো, চাটা ঋতব্রত নাকি ঋতব্রত চাটা, কোনটা দিলে ভালো লাগবে? মিস্টার চাটা, মিস্টার চাটা, আমার মনে হয় এটা ভালো লাগবে। মিস্টার চাটার দলে যান না, যান, নাহলে এনসিপিআইতে যান। বিজেপি তো নেবে না, বিশ্বাস করে না। তো বিজেপির একটা শরিক দল এনসিপিআই, কাকুলি ঘোষ দোষী, যা 20 জনকে নিয়ে একবারে ট্রেনের মতো ঢুকিয়ে দিয়েছে। কিন্তু ঢুকিয়ে দিলে হবে না, বিজেপি তো নিচ্ছে না। ওদের একটা শরিক দল এনসিপিআইতে গিয়ে যোগদান দিয়েছে, যার ভ্যালু হচ্ছে -0%। ঠিক আছে, হয় ওই দলে যান, আর না হলে ওই যে আপনার ঋতব্রত মিস্টার চাটা, তার ভালো তৃণমূলের দলে যান, একসাথে যান। যাওয়ার হলে ভাই, যারা যাবেন ভাই, দয়া করে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, যান। মমতা ব্যানার্জি ইজ এনাফ ফর টিএমসি, অর্থাৎ মমতা ব্যানার্জি যথেষ্ট তৃণমূল কংগ্রেসের জন্য, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জন্য মমতা ব্যানার্জি ইজ এনাফ। মহুয়া মিত্র ইজ এনাফ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইজ এনাফ, সৌগত রায় ইজ এনাফ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ এনাফ। আর সব থেকে বড় কথা, কর্মীরা, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা আছে, তারাও যথেষ্ট দলটাকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের যেদিন হকার উচ্ছেদের জন্য একটা র্যালি বার করেছিলেন সরকারকে না জানিয়ে, সরকার ভ্যাবাচাকা খেয়ে গেল যে ভাই হেরে গেছে যেই মহিলা, মানে যেই মহিলাকে হারানো হয়েছে, ওর রাদার আমরা মেনে নিলাম যে মানুষের রায়, মানুষ চেয়েছে, হেরে গেছে তৃণমূল কংগ্রেস। যে মহিলা হেরে গেছে, যেই মহিলার ভোট ব্যাংকে মাত্র 41% ভোট, সেই মহিলা যখন রাস্তায় বেরোচ্ছে, বাধ্য হচ্ছে সরকার সেদিন রাত্রেবেলা, সেই ভিড় দেখে বাধ্য হচ্ছে সরকার সেদিন রাত্রেবেলা তার সিকিউরিটি, তার 20 বছরের যে সিকিউরিটি, পার্সোনাল সিকিউরিটি, সেই সিকিউরিটি তুলে নিতে। আমি সেদিন একটা পোস্ট করেছিলাম, জঙ্গলে অথবা রাস্তায় যখন বাঘ বা বাঘিনী হাঁটে না, বাঘ বা বাঘিনীর, বিশ্বাস করুন, কোনোদিন কোনো বডিগার্ডের প্রয়োজন হয়নি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা যথেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে সিকিউরিটি দেওয়ার জন্য, আর কর্মীরাই দিয়ে আসছে। ওই যে বললাম না, আমরা আরবানাতে থাকেন না, মানে থাকি না, থাকার যোগ্যতা নেই, ওই জন্য আর কি কারেন্টটা টুক করে চলে গেল, ওই জন্য ওয়াইফাইটা বন্ধ হয়ে গেল। এই কারেন্ট যাওয়াতে মনে পড়লো, গত 15 বছরের আপনি ঠিক কতবার দেখেছেন যে কারেন্ট গেছে, মানে যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে? না, আমি রিসেন্ট দেখলাম একদিনে 14 বার গেছে, যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এর ফলে কি হচ্ছে, আপনার মিটারটা তো অলওয়েজ অন আছে, মানে আপনি মিটারটা তো মেন সুইচটা অফ করে রাখতে পারবেন না, তাহলে বুঝতে পারবেন না কখন কারেন্ট আসছে। ফলত যেটা হচ্ছে যে যখন কারেন্টটা আসছে, ও গিয়ে ধাক্কা মারছে মিটারে, এবং আপনার রিডিংটা এইখান থেকে এখানে উঠে যাচ্ছে। ওই জন্যই 200 ইউনিট ফ্রি দেওয়ার কথা বলেছিল, কিন্তু 200 ইউনিট এখনও কেউ ফ্রি পায়নি। দেখুন আবার কারেন্টটা আসলো, এইমাত্র কারেন্টটা গেল, আবার কারেন্টটা আসলো। এসিটা অন ছিল, মানে অফ হয়ে গেছিলো, এখন দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছে। এখনও কিন্তু ওই স্টেবিলাইজারে দেখা যাচ্ছে, স্টেবিলাইজারে ইয়ে আসছে, কারেন্ট আসছে, ব্লিঙ্ক করছে, বাট এসিতে এখনও কারেন্ট আসে। এইমাত্র কারেন্টটা গেছিলো আর কি। তা সেই হচ্ছে কথা। কেউ পেয়েছেন 450 টাকা গ্যাস? পেলে একটু জানাবেন যে কোন লাইনে দাঁড়ালে 450 টাকা গ্যাস পেলে একটু জানাবেন যে কোথায় 450 টাকা গ্যাস পাওয়া যাচ্ছে, আমি লাইন দেবো। আচ্ছা, কজন লক্ষ্মী তো অল্প দেয়, অন্নপূর্ণা অনেক বেশি দেয়, অন্নপূর্ণা ভাণ্ডার কজন পেয়েছেন একটু জানাবেন। না, আমি তো পাবো না, কারণ আমার জন্য আমি পাবো না। ট্রাইং টু রিকানেক্ট দেখাচ্ছে, জাস্ট আ মিনিট। ওই
ওয়াইফাইটা সমস্যা করছে। তো যাই হোক, যে পেয়েছেন জানাবেন। আর দয়া করে বলছি, বারবার ভিডিও বানাতে আমাদের জাস্ট ভালো লাগছে না। বাবা ডাকছে। বারবার ভিডিও বানাতে আমাদের এই একদম ভালো লাগছে না। যা যাওয়ার হয় একবারে ঝেঁটিয়ে বিদায় হন, তো বিরক্তি লাগে। হ্যাঁ, জ্বালিয়ে খেলে একেবারে। কতটা সময় চলে গেল, এই প্রায় 1.5 ঘন্টা বা 1 ঘন্টা হয়ে গেল লাইভটা করছি, বিরক্ত লাগছে। হ্যাঁ, ভালো লাগছে না একদম। একসাথে যান 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 যান, যাবেন। যদি যান না যান তাহলে চুপ করে বসুন, বসুন তো। হ্যাঁ, বিরক্ত করে রেখে দিয়েছেন, জ্বালিয়ে খেলে একবারে। থাকতে হলে থাকুন, নাহলে যান, শিগগির যান। হয় চাটা বিরোধী দল নেতার কাছে যান, আর নাহলে এনসিপিআইতে যান। আর তো কোনো গতি নেই, যান। বিরক্তিকর। আরে বাকি সবাই ঠিক আছে, বাকি সবাই আছে তৃণমূল কংগ্রেসের জন্য, আপনারা ভাবতে হবে না। আর মনে যে দুঃখ পেয়েছেন তার জন্য বলবো, প্লিজ লিপস্টিকটা 2 দিন কেনা বন্ধ রেখে একটু টিবেট মরম কিনে নিন, লাগিয়ে নেবেন, শুকিয়ে যাবে, ব্যথা কমে যাবে একদম। ব্যথা কোনো চাপ নেই, ঠিক আছে। এমনিতেই ব্যথাটা যদিও লোক দেখানো। আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি, সরি, আমি কিচ্ছু বলিনি। একদম কেস দেবেন না, আমি কিচ্ছু বলিনি। যাক, চোখে গ্লিসারিন ঢালতে হবে কান্নার জন্য। খুব দুঃখ পেয়েছি, বিশ্বাস, খুব দুঃখ। এত দুঃখ নিয়ে বাঁচা যায়, এত দুঃখ নিয়ে দলে থাকা যায়। দলের প্রতি যে আনুগত্যশীল একজন কর্মী, মানে সরি মন্ত্রী, কর্মী না মন্ত্রী, আনুগত্যশীল একজন মন্ত্রী, তার মনে যদি এত দুঃখ দেয়, থাকা যায় বলুন? হ্যাঁ, ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। হ্যাঁ, চলে গেছেন, ভালো হয়েছে, বিশ্বাস করুন, ধন্যবাদ। এবং যে সব কিছু রিজাইন করে চলে গেছেন, ভালো হয়েছে। মানে আমার মনে হয় ওনারা লাগেজ আর ব্যাগেজ নেওয়ার জায়গা নেই, ওই জন্য রিজাইন করে দিয়েছে। বাকিদের মনে হয় তাও একটু জায়গা আছে, কিন্তু ওনার মনে হয় আর নেই। মানে উনি 14 পুরুষের বসে খাওয়ার ব্যবস্থাপনা একদম শর্ট আউট করে দিয়েছেন, ওই জন্য উনি আর লাগেজ আর ব্যাগেজ নিতে চাইছেন না। বাকিরা মনে হয় এখনো পর্যন্ত 13 পুরুষের খাওয়া পর্যন্ত, মানে বসে খাওয়া পর্যন্ত গুছাতে পেরেছে, তাই একটু লাগেজ আর ব্যাগেজটা নিয়ে যাচ্ছে, যাতে আর 1-2 পুরুষ বাড়িয়ে দিতে পারে, মানে জেনারেশন বাড়িয়ে দিতে পারে। কিন্তু আমার মনে হয় উনি একদম 14টা জেনারেশন, মানে 14 পুরুষের একদম গুছিয়ে নিয়েছেন, ওই জন্য লাগেজ আর ব্যাগেজ নিতে চাইছেন। যাই হোক, ভালো হয়েছে, নিতে চাননি, ধন্যবাদ। এবার আসি, মানে আপনাদের কথা আছে, পারমিশন নিচ্ছি, আসি এবার। অনেক হয়েছে, অনেক বকলাম, আর কত বলবো। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার ভিডিও পছন্দ করার জন্য। ভিডিওতে পজিটিভ নেগেটিভ কমেন্ট আসতেই থাকে, বাট আমি 85% থেকে 90% কমেন্ট পজিটিভ পেয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা ছেড়ে গেছেন তাদেরকেও বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার কারণটা হচ্ছে, যুদ্ধটা রাজনীতির ময়দানে, মানুষ হিসেবে নয়, ঠিক আছে। মানুষ হিসেবে হচ্ছে সবার প্রথমে মানবিকতা, রাজনীতি নয়। তাই জন্য যারাই ছেড়ে গেছেন তারাও সুস্থ থাকবেন। চাটাদা, মিস্টার চাটা, আপনিও ভালো থাকবেন, ভালো করে সরি, हम कुछ नहीं बोला। आप लोग हमारा मीटिंग में डिस्टर्ब कर रहे हैं, इसलिए मैं बोला था, अभी नहीं, और नहीं बोलूँगा, हो गया बंद सब कुछ। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ লাইভটা দেখার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। লাইভটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। নিজের যে মতামত আছে সেই মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দেবেন। আর এরকম যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক, সেটা বলার, মানে সেরকম ধরনের ভিডিও দেখার জন্য বা সেরকম ধরনের কথা শোনার জন্য এই আমার ফেসবুকটাকে ফলো করে দিতে পারেন, তাহলে এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ। আজকে আসি অনেক দেরি হয়ে গেছে, 11টা 20 বেজে গেছে। আর আমরা তো আরবানাতে থাকি না, বিশ্বাস করুন। আমার এই ছোট্ট বাচ্চাটাকে এখন খাওয়াতে হবে। আমার আরেকটা বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে একটু কুকুরে কামড়েছে, অন্য কুকুরে, তাকে একটু ওষুধ লাগাতে হবে। সুতরাং আমার এখন অনেক তাড়া আছে। টাটা, গুড বাই। আমি আমার লাগেজ ব্যাগেজ নিয়ে পগার পার হলাম। টাটা।